যে সরকার সামনে জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে সেই সরকার হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য অস্থির হয়ে গেল, এই পুরো ব্যাপারটার মধ্যে এক ধরনের অসুবিধাজনক বিষয়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে সব বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচন দেয় না, বেছে বেছে 3-4টা বিশ্ববিদ্যালয় নির্বাচন দিয়েছে। এর নিশ্চয়ই কারণ আছে, এবং যে কারণ রয়েছে সেটা কিন্তু এখন কিছু কিছুটা মানুষ বুঝতেও পারবে যে কেন তারা অল্প কয়েকটা বিশ্ববিদ্যালয়ে এইভাবে নির্বাচন দিয়েছেন, তাড়াহুড়া করে তারা নির্বাচন শেষও করার চেষ্টা করে। আমি মনে করি যে সেটা মানুষ বুঝতে পারবে, আপনি অপেক্ষা করেন, দেখবেন যে এটা বের হয়ে আসবে যে কি কারণে তারা এটা করেছেন। কিন্তু যে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা গিয়েছে সেটি হচ্ছে যে এই নির্বাচনটি অনেকটা দায়সারা ভাবে করা হয়েছে, কেননা অভিযোগ তো আসতেই পারে যে আগে থেকে ব্যালট বাক্সে ব্যালট ভরা হয়েছে। তাহলে তারা এই যে প্রাচীন কালের এই লোহার ফ্যাক্টরি থেকে বানানো এক ধরনের আলমারি সদৃশ ব্যালট বাক্সে কেন ব্যালট ঢুকে? ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স তৈরি করা এখন কোনো ব্যাপারই না। RFL এর বাক্স পাওয়া যায়, ওইটাকে শুধু কিনে লক করে চারিদিক থেকে বন্ধ করে ওইটাকে ভালোভাবে ওইটার ভিতরেই বানানো সম্ভব ট্রান্সপারেন্ট ব্যালট বাক্সে। ফলে ট্রান্সপারেন্ট ব্যালট বাক্সে কয় টাকা খরচ হতো? তারা ইচ্ছা করে এইসব অভিযোগের জায়গা রেখেছেন, এবং তারপরে তারা আরেকটা কাজ যেটা করেছেন, তারা প্রাতিষ্ঠানিকভাবে এক ধরনের কাণ্ড কারখানা করেছেন, যেটা নিয়ে ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে। যেমন কিছু কিছু শিক্ষক কোনো কোনো প্রার্থীকে ভালো বলেছেন, কিছু কিছু শিক্ষক কোন একটি বিশেষ দলের লোককে বলেছেন তোমরা 100 ফিটের মধ্যে থাকতে পারবে না, আবার অন্যদেরকে যেতে দিয়েছেন। এরকম নানান কাণ্ড কারখানা করেছেন, যেগুলি করার মধ্যে দিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে যে কর্তৃপক্ষেরই ভালো প্রস্তুতি ছিল না। তাদের উচিত ছিল এই শিক্ষকদেরকে ট্রেন করা, কি করে এই ভোটটা করতে হয়। আর বাকিটা হচ্ছে হার জিতের ব্যাপার। আমি মনে করি যে পরাজিত পক্ষ যখন পরাজিত হয়ে যেতে শুরু করে তখন নানান ধরনের অভিযোগ এমনিতেই তুলতে থাকে। আমি ডাকসুনের মধ্যে একদমই মাথা ঘামাচ্ছি আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পুরো প্রক্টোরিয়াল বডি এবং ভিসি, এরা নিজেরাই তো কোনো প্রসেসের মধ্যে দিয়ে আসে নাই, এদেরকে সরকার বসিয়ে দিয়েছে। এরা তো কোনো প্রসেসের মধ্যে দিয়ে আসে নাই। আপনি তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্যে দিয়ে ভিসি প্রার্থীরা তাদের প্যানেল নির্বাচিত হয়, তারপর সেই প্যানেল থেকে একজনকে বেছে নেওয়া হয়। যিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি কোনো প্যানেল থেকে এসেছেন, তাকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে অনির্বাচিত একটি প্রতিষ্ঠানে অনির্বাচিত ভিসি, অনির্বাচিত প্রক্টর, তারা মিলে একটা নির্বাচন আয়োজন করেছেন। তাদের নিজেদেরই গণতন্ত্রের ঠিক নাই, তারা আবার একটা গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করার চেষ্টা করেছেন। সবকিছুর মধ্যে একটা গোঁজামিল আছে। না, কোনটা? মানে আপনি বলছেন অনির্বাচিত প্রশাসন এখন একটা নির্বাচন আয়োজন করছে, আমাদের জাতীয় নির্বাচনের জন্য তো মানে জাতীয় নির্বাচনে তো আমরা অনির্বাচিত সরকারের দ্বারাই চাই। কোনো উপায় নাই, নির্বাচিত সরকার পালায় গেলে কি করবে? আপনি যারা যে নির্বাচিত সরকার বলতেছেন, প্রথমত তারা নির্বাচন করতো না, আমরা তো কোনো সময় চাইছি। না, যে সরকার পালায় গেছে সেই সরকার পালায় গেলে অনির্বাচিত সরকার ছাড়া কেমনে আসবে? ওই সরকারটি নির্বাচন দিয়ে, ওই সরকার থাকাকালীন তো দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের, তাই না? ওটাই তো মূল দাবি ছিল। ওই সরকার থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারের দাবির চাইতে যেটা বেশি দাবি ছিল সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। ওই সরকার থেকে কিন্তু 3টা নির্বাচন করেছে, এবং সেইখানে বিশেষ বিশেষ রাজনৈতিক দল অংশ নিয়েছে। 18তে বিএনপি অংশ নিয়েছে, তার আগেও দলগুলি অংশ নিয়েছে, পরেও দল অংশ নিয়েছে 1-2টা। ফলে নির্বাচনটা এমন হয় নাই যে কেউ অংশ নেয় নাই, নিয়েছিল, কিন্তু তারা নির্বাচন করতো না। সবাই জানতো যে নির্বাচনের ফলাফল নির্দিষ্ট। ফলে ওই সরকার তো আসলে নির্বাচন করতো না, ওই সরকার নির্বাচন করতো না, এটা সবাই জানে। ওরা সবসময় অনির্বাচিত ছিল। 2028 নির্বাচনের পর থেকে বাকি যতগুলো নির্বাচন করেছে কোনো নির্বাচনের আগামাথা ছিল না। একটার মধ্যে 153 জন ইলেক্টেড হয়ে গেছে, আরেকটার মধ্যে লোকজনকে ডেকে নিয়ে এসে তারপরে 5-6টা সিট ধরাই দিচ্ছে, আরেকটার মধ্যে তো কেউ নির্বাচন করেই নাই, নিজেরা এবং নিজেদের ভাই বোনেরা মিলে নির্বাচন করেছে। আগের সরকার যদি না পলাইতো তাহলে কি সরকার আসতো? এই সরকার আসার পিছনে সম্পূর্ণ দাঁড়িয়ে তো আগের সরকার পলাই গেছে দেখে। জি, তা তো বটেই, কিন্তু আগের সরকার কে তো আর নির্বাচনকালীন সরকার হিসেবে কেউ চায় নাই, চেয়েছিল সবাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আগের সরকারকে নির্বাচনকালীন সরকার হিসেবে না চাইলে নির্বাচনগুলি কিভাবে হয়েছে? 18 সালে নির্বাচন হচ্ছে, সেগুলো তো ঠিক হয় না, আপনি বলছেন আমরা জানি। আগের সরকারকে বিশ্বাস করার পরে আগের সরকার প্রতারণা করেছে। আগের সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করে নির্বাচনের পুরো পদ্ধতিটাকে নষ্ট করে দিয়ে গণতন্ত্রহীন একটা দেশ কায়েম করেছিল। ফলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল না, দাবি ছিল গণতন্ত্রে। নির্বাচন ঠিক মতো করলে কে আছে সরকারে, কে জানতে চায়? নির্বাচন ঠিক মতো হলে কি সরকারের তত্ত্বাবধায়ক সরকারের দাবি তো ছিলই না। ডাক্তার আব্দুল নূর তুষার ছিল যে ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না, ফেরেশতা আসলেও। আপনি ভুল করছেন, তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবি ছিল না, দাবি ছিল নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের। এবং আরেকটা দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার, এই দাবি তো ছিল 14 ইলেকশনের আগেও ছিল। নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক ধরনের দাবি উঠেছিল, কারণ ওই সরকার পক্ষপাত করছিল। কিন্তু ওই সরকারের অধীনে কি আরো নির্বাচন হয় নাই?
রাজনৈতিক দলগুলো তাকে বিশ্বাস করেছিল ওই সরকার। ওই সরকার একটা প্রতারক সরকার। আমি মাঝে মাঝে লক্ষ্য করি যে সেটি তো বটেই, নির্বাচন সুষ্ঠু হয় নাই। 14 নির্বাচনের আগে থেকে কিন্তু এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ছিল। যাক, আবার একটু চোর যে ছিল এবং পলাতক যে হয়েছে, এই দুটো আপনি স্বীকার করেন। হ্যাঁ, তা তো বটেই। তারপরে তো বাকিটা না, তা তো বটেই, তারা তো ঠিকমতো করে নাই। চোর পালিয়ে গেলে আসবে কোত্থেকে? চোর পালানোর পরে যে সরকার এসেছে, এটা তো চোর পালানোর পরের সরকার। জি, এটা চোর পালানোর পরের সরকার। এই সরকার আসার আগে, এই পালানোর আগেও আসলে এই দাবিটি তত্ত্বাবধায়কের দাবি বা নির্দলীয় নিরপেক্ষ দাবি সেই 14 সাল নির্বাচনের দাবি ছিল। শোনেন, তত্ত্বাবধায়ক সরকার না কোন সরকার, ওইটা কিছু আসে যায় না। দাবি ছিল নিরপেক্ষ সঠিক নির্বাচনে। নির্বাচন এই সরকারের আন্ডারে হইলেও যদি নিরপেক্ষ না হয়, মানুষ বলবে নির্বাচন নিরপেক্ষ হয় না। সারা দুনিয়াতে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন হয়, সেটা হয় না। কিন্তু নির্বাচন ঠিক মতো হয়। নির্বাচন ঠিক মতো করতে তত্ত্বাবধায়ক সরকার লাগে না। চোর বদমাইশ বাটপার ক্ষমতায় থাকলে নির্বাচন ঠিক। দুঃখের ব্যাপার তো সেটাই যে চোর বদমাইশ বাটপাররাই কেন যেন মানে যখন সরকার বা দলীয় সরকার থাকে তখন কেন জানি সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। ওটা হাতের অধিকারের কথা বলে আইসা চুরি বাটপারি করলে তাদেরকে কে বিশ্বাস করবে? ভোটার ভাতের অধিকারের কথা বলেই তো চুরি বাটপারি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা। আমাদের মতো সাধারণ আমাদের টাকা পয়সা চুরি করেছে। জি, সেটা ঠিক আছে। আমি এবারে আরেকটু আসি যে আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিকে নিয়ে, মানে ডাকসু তো এখনো ফলাফল যেহেতু হয়নি, তারপরে কি একটা সহিংস পরিস্থিতি হতে পারে? এখন যেরকম দেখা যাচ্ছে পরিস্থিতি উত্তপ্ত, পাল্টা অভিযোগ হতে হয়। ডাকসুতে আলাদা করে কি সহিংসতা হবে? এই বিশ্ববিদ্যালয়ে সহিংসতা হয় নাই, পিটার লোকজন মানে নাই। এই বিশ্ববিদ্যালয়ে আগে পরে সহিংসতা হয়। বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা বের হয়ে আসা অন্য জায়গা থেকে মব করে। সুতরাং এইখানে আলাদা করে সহিংসতার কি আছে? পুরো দেশই তো সহিংসতার মধ্যে আছে। আচ্ছা, পুরো দেশ সহিংসতার মধ্যে আছে। এই প্রসঙ্গটা আরেকটু আসবো, কিন্তু সরাসরি উপদেষ্টা বলছেন যে ডাকসু নির্বাচনের মডেলেই জাতীয় নির্বাচন হবে। এটি কি আমাদের জন্য একটা আশার বার্তা নাকি? আপনি কেমন? ডাকসু নির্বাচনের মডেলটা কি জিনিস? ডাকসু নির্বাচনের মডেলটা আসলে কি? ডাকসু নির্বাচনের মডেলটা আসলে কি? এটা একটু অনেক ব্যাখ্যা করে বলবে বা আপনি বলতে পারেন। আমি তো ডাকসু নির্বাচনের আলাদা কোনো মডেল দেখি না। ডাকসুতে তো পিয়ার নাই। ডাকসুতে কি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে? ডাকসুতে কি পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন আছে? ডাকসুতে কি অনিবন্ধিত, মানে ডাকসুতে পড়ে না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, রেজিস্ট্রেশন নাই, তারা নির্বাচন করতে পারে? সেই নির্বাচন হবে, সেই মডেলে হবে? ওনাদের তো বহু দল আছে, এখন রেজিস্ট্রেশন নাই। বহু প্রার্থী, মানে বহু দল আছে যার কোনো প্রার্থী নাই। তো ডাকসু মডেলে নির্বাচন কিভাবে করবে? ডাকসু মডেলে কি পিয়ার হবে? মানে এটার মধ্যে আসলে কোনো অর্থ খুঁজে পান না আপনি? হ্যাঁ, আমি অনেক কিছু অর্থ খুঁজে পাই না। আমারই দুর্বলতা, আমি বুঝি না। এটা তো ধরেন আমার মূর্খতা, আমি বুঝি না। আমি বুঝি না বলে ওনাদের কথাবার্তা বোঝা যায় না। ওনারা অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত, মানে আমি মনে করি অত্যন্ত উচ্চ ভাবনা চিন্তান্ত। বিদেশে থেকেছেন অনেকে, অনেকে বিদেশি ডিগ্রি করেছেন, অনেকে বিদেশ থেকে ট্রেনিং নিয়েছেন। বাংলাদেশের পড়ালেখা তো তারা করে না। আমি একজন খুবই নাদান লোক, আমি বিদেশে পড়াশোনা করি না, আমি বাংলাদেশে কিছু পড়াশোনা করেছি। তাহলে আমি কি করে বুঝবো বিদেশে পড়াশোনা করলে বুদ্ধির কি অবস্থা হয়? আচ্ছা, আমরা আসলে মানে পড়াশোনাটা তো আসলে ব্যাপারটা তারা আসলে কি বলছে না, তার কি সেখান থেকে কি অর্থ বের হচ্ছে, জিনিসটা তো এটাই। কিন্তু আমাদের তো বুঝতে হবে, কারণ আমরা বাংলাদেশের মানুষ, দেশে থেকে বাইরে পুরস্কার পান, আপনি যদি আগা মাথা যত পুরস্কার আছে সব পান, তাহলেই তো আপনি অনেক কিছু বুঝবেন। পুরস্কার না পাইলে, বিদেশে পড়াশোনা না করলে, বিদেশিদের সাথে ছবি না তুললে আপনার আবার কিসের দাম? আমারই বা কিসের দাম? জি, আসি এবার একটু। বিদেশিরা আমার ধরায় না ধরলে আমার কোনো দাম আছে? বিদেশিরা আমার সাথে হাত না মিলাইলে আমার কোনো দাম আছে? এই বাংলাদেশের বিদেশিদের হাত পা জড়ায় ধরতে পারলেই তো আপনার অনেক সাথে যাদের ছবি টবি আছে তারাই তো বাংলাদেশ চালাবে। আজকেও চালাবে, কালকেও চালাবে, অতীতেও চালাইতো। আগে সরকারের প্রধানমন্ত্রী গিয়া সেলফি তুইলা পোস্টিং, সমস্ত নেতা নেত্রীরা খুশি হয়। এই প্রসঙ্গটা তাহলে একটু আসি। বিদেশিদের হাত পা জড়ায় ধরলে অনেক দাম পাওয়া যায়, বা সেটা না হলে আসলে দাম নাই। একটা কথা বিদেশিদের সাথে সম্পৃক্ত মানে প্রসঙ্গ বলে মনে হয় একটু যুক্ত করি যে তোলার পর ওবায়দুল কাদের বলেছিল তলে তলে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি বলে ঋষি সুনাক হাঁটুগেরি কথা বলছে, এটাকে পোস্ট দিয়ে বলছে দেখো দেখো ওনার সামনে সময় হাঁটুগেরা বসে পড়ে। এখন এটা একটা সাধারণ ভদ্রতা ব্রিটিশদের, এটা আওয়ামী লীগেরা বুঝতো না। বিদেশিরা কিছু করলে পরে তার উল্টায় পড়ে যেত। ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো না কি জানো, সে একটুখানি মাথা ঝুঁকায় কথা বলছে, বলে দেখো মাথা ঝুঁকায়। আরে লম্বা লোক খাটো লোকের সামনে মাথা ঝুঁকাবে না তো কি করবে? এইসব আবুল তাবুল জিনিসপত্র আওয়ামী লীগ চালু করে দিয়েছেন, এই বিদেশিদের হাত পা টিপা। এখন আপনি যদি হাত পা টিপা চালু করে দিয়ে যান, বাকিরা এখন হাত পা টিপা এখন ফুল মাসাজ পা সব দিতেছে। মানে তলে তলে সব যে ঠিক হয়ে গেছে বলছিলেন, কিন্তু সে যে ঠিক হয় নাই আসলে তলে তলে, সেটা তো ওবায়দুল কাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিন্তা কেন বড় ভাই হিসেবে ভালোবাসা, এই কারণে ছোটবেলায় তাকে রাজনীতি করতে দেখছে। এখন ধরেন আপনি যখন ছোট, আপনার বয়স যখন 17-18, তখন যদি আপনি একটা লোককে দেখেন যে কিরকম নেতা ঘুরে বেড়ায়, মানুষকে নেতৃত্ব দেয়, আপনার এক ধরনের তার প্রতি একটা ভালোবাসা শ্রদ্ধা হবে, বড় ভাই না? এরকম আমার খায়রুল কবির খোকন আমার বড় ভাই, এরকম আমানুল্লাহ আমার বড় ভাই, এরকম আসাদুজ্জামান রিপন আমার বড় ভাই, এরকম এম এম আকাশও আমার বড় ভাই ছিল। কেন? কারণ আমরা যখন ছোট রাজনীতির দিকে একটু একটু
বুদ্ধি গজাচ্ছে। যদি আমার আর একটু বুদ্ধি হওয়ার পর আমি বুঝছি যে এই রাজনীতি বাটপার এবং বদমাইশদের রাজনীতি, আমি সেই রাজনীতির সঙ্গে থাকি নাই। আমি ছাত্র অবস্থাতেই রাজনীতি ত্যাগ করছিলাম। 92 সাল থেকে আমার কোনো সম্পর্ক না। আমি 94 সালে MBBS পাস করছি, 92 সালে এদেরকে লাভ পেয়েছি। এখন মূল জায়গাটা কোথায়? আপনি বড় ভাই হিসেবে কাউকে পছন্দ করতে পারেন, কিন্তু নেতা হিসেবে সারাদিন মিথ্যা কথা বলতো। তো ইউরেনিয়াম মাথার মধ্যে ঢেলে দিতে চাইছিল। উনি একজন নেতা, উনি জানেন না যে ইউরেনিয়াম কোনো তরল পদার্থ না, এটা মাথার মধ্যে ঢালা যায় না। এতটুকু ইউরেনিয়ামের যে ওজন, সেই ওজন ওনার 14 গোষ্ঠী মিলে আলগাইতে পারবে না। এগুলো তো ছিল তাদের আইকিউ, এগুলো দিয়ে দেশ চালাইছে। হাতের মধ্যে দামি দামি ঘড়ি, প্রত্যেকদিন নতুন নতুন স্যুট, এগুলো দিয়ে দেশ চালাইছে। তো চালাই তো আজকে অবস্থা করছে। জি, এই যে বিদেশিদের সাথে সম্পৃক্ততার কথা প্রসঙ্গে আমি বলছিলাম যে প্রশ্ন করব। আওয়ামী লীগ কিন্তু নিজের সমালোচনা নিতে পারেন না। আপনি আওয়ামী লীগের সমালোচনা করলে আপনি রাজাকার। আচ্ছা, আর মানে সমালোচনা আসলে কে ঠিক সঠিকভাবে নিতে পারে সেই প্রশ্নটাও একটু করতে চাই। সমালোচনা নিতে পারেন আপনি, কমিউনিস্টদেরকে সমালোচনা করে নিতে পারবেন। এই দেশে সবচেয়ে বেশি সমালোচনা কে নিতে পারে? সমালোচনা না নিয়ে তারা কি করবে, বা সমালোচনা করলে তারা আসলে করতেই বা কি পারে? কারণ ওরা সমালোচনা করলে ওরা সত্যি কথা শুনতে পায়। যখন তাদেরকে চোর বলে, ও তো জানে চুরি করছে, এই জন্য নিতে পারে না। বুঝতে পারছেন? কারণ চোর কি আপনি বলতেছেন সবার সামনে চোর, ও তো জানে এটা সত্যি কথা, এই জন্য নিতে পারে না। কিন্তু আমাকে যদি মানে ধরেন তার হাতে পাওয়ার আছে, আপনি সমালোচনা করলে আপনাকে সে রাজাকার বলতে পারবে এবং কিছু ব্যবস্থাও নিতে পারবে, বা এখনো যারা সরকারে আছে তারাও হয়তো, কিন্তু কমিউনিস্ট আপনি কি বা বলতে? আপনি আমার ব্যাখ্যাটা বুঝতে পারছেন? আপনি আমার ব্যাখ্যাটা বুঝতে পারছেন? আমি যদি আপনাকে এখন একটা খারাপ কথা বলি, আপনি জানেন এই কাজটা আপনি করেন নাই, অথবা আপনি উড়ে দিবেন এই লোকটা আবল তাবল মিথ্যা কথা বলে আমার। কিন্তু যদি কেউ চোরকে চোর বলে, সে তো ভাবে আমার সব কথা বলে দিচ্ছে। আমি আপনাকে একটা জোকস বলছি। এই ইয়ের আমলে, স্টালিনের আমলে একটা লোক রাস্তার মধ্যে দাঁড়ায় বলতেছে যে স্টালিন একটা পাগল, স্টালিন একটা ছাগল, স্টালিন একটা পাগল, স্টালিন একটা ছাগল। তো তখন তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। তো ধরে নিয়ে গিয়ে তাকে জেলে দিছে। কেন জেলে দিছে? বলছে রাস্তার মধ্যে দাঁড়া উৎপাত করতেছিল, এই জন্য 1 বছর শাস্তি।